আকাশে গুটি কয়েক তারা বাসা বেঁধেছে। সবচেয়ে বড় তারাটা সবার উপরে মিটিমিটি হাসছে। চাঁদের আলো মোটামুটি। জঙ্গলে আশপাশটা ভালোই দেখা যাচ্ছে। তবু অটবির ভেতরটা স্বস্তি পাচ্ছে না। সে অন্ধকার ভয় পায় ছোট থেকেই। দুঃখ যন্ত্রণা শুয়ে শুয়ে সেই ভয়টা ক্ষীণ কমে গেলেও একেবারে নিঃশ্বাস হয়ে যায়নি। এই যে লম্বা লম্বা গাছগুলো ডানে বামে দাঁড়িয়ে লোভাতো দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। বুকটা কাঁপছে, হাত পা দুটো ঠান্ডা হয়ে আসছে ক্রমশই। সে একা হলে হয়তো এক্ষণে জ্ঞান হারিয়ে খেলতো, কোনো এক অঘটন ঘটিয়ে ফেলতো। কিন্তু পাশে তিস্তান আছে। লোকটার সামনে সে দুর্বলতা প্রকাশ করতে চায় না। যত সম্ভব শক্ত খোলস আঁকড়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। কেউ দেখলে হয়তো কখনোই বুঝবে না। অটবির অন্ধকার ভীষণ ভয় পায়। জঙ্গলের পথ প্রায় শেষ। রাস্তার শুরুতে একটা ল্যাম্পপোস্ট আছে। সেটার আলোয় 10-12 হাত দূরে থেকেও স্পষ্ট দেখা যায়। বাসার পথটাও অতটা নির্জন আধারই না। সে নির্ভরে যেতে পারবে, অনেকটা নিশ্চিত হয়ে অটবি বলল। আপনাকে আর যেতে হবে না, বাকিটা আমি পারবো। সম্পূর্ণ পথটা তিস্তা নিশ্চুপ ছিল। আপন খেলে মগ্ন হয়ে অটবির পায়ের সঙ্গে পা মেলাচ্ছে শুধু। সব সময়কার মতো আর চোখে তাকায়নি পর্যন্ত। অটবি ভেবেছিল এখন বুঝি মৌন সম্মতি দিয়ে চলে যাবে সে, কিন্তু তিস্তান গেল না। অনেকক্ষণ বাদ নির্বিকার কণ্ঠেই বলল, তোমার বাসার ওইদিকে আমার কাজ আছে। কথাটা অটবিকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সূক্ষ্ম প্রস্তাব, কিন্তু আসলে কি ওর ওখানে কাজ আছে? অটবি বিশ্বাস করতে পারল না। সরু চোখে তাকালো। মিথ্যে বলছেন কেন? আমি হতে পারি শ্রেষ্ঠ মৃত্যু, কিন্তু এখন সত্য বলছি। কি কাজ ওখানে? এখানে ভালো সিগারেট পাওয়া যায় না, তাই ওখান থেকেই কিনবো। আশ্চর্য অটবি হতবিম্ব হলো। তিস্তানকে দেখে মোটেও মনে হচ্ছে না সে ঠাট্টা করছে। চোখে মুখে এত গম্ভীরতা, বাস্তবতা, যেন একদিকটাই সত্যি ভালো সিগারেট পাওয়া যায় না। ভালো সিগারেট অভাবে তিস্তান শুকিয়ে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। এই তো আর 4-5 মিনিট। ভালো মধুময় অতি সুস্বাদু সিগারেট খেতে না পেয়ে তিস্তান বেদনামায়ক মৃত্যু ঘটবে। অটবি জোরে সোরে দীর্ঘশ্বাস ফেলল, হতাশ গলায় বলল। আপনি ক্লান্ত হন না? তিস্তান উত্তর দেয়নি। খুব ধীরে সুস্থে সামনের দিকে এগোলো, এক কদম ফেলছে। অটবি বিরক্ত হলে কিছু বলল না। এতদিনের সাক্ষাতের পর তিস্তানকে সে ভরসা করতে পারেনি। কেমন যেন একটা জড়তা কাজ করে। লোকটা তুখুর, বুদ্ধিমান, চরম চতুর। সে জানে অদ্ভুত আচরণ দিয়ে ক্ষণে ক্ষণে বোঝাতে চায় সে খুবই ভয়ঙ্কর একটা মানুষ। গহিনীর মতন বিশাল রহস্য লুকিয়ে রাখতে রাখতে বড্ড ক্লান্ত। কিন্তু সেই রহস্যটা কি? অটবির মাঝে মাঝে খুব কৌতূহল হয়, প্রশ্ন জাগে। বাউন্ডেলে চোরেদের চুরি করার জন্য অদ্ভুত অদ্ভুত সব বুদ্ধি দেওয়া সনসালা ছেলেটা হঠাৎ তো রহস্যময় হয়ে গেল কিভাবে? আগের পরিচিত তিস্তানি বোধ হয় ভালো ছিল। পরিচিত হওয়ার পর সেটা গলার কাটার মতো ঠেকে আছে। আপনার মা কি বিদেশি? তার প্রশ্ন শুনে তিস্তান কিছুটা হাসল। চট করে পাশে ফিরল অটবি। না, লোকটা আগের মতো নির্লিপ্ত হাঁটছে, দৃষ্টি রাস্তার ইট পাথরের দিকে। অটবি নজর ফিরে আবারও সামনের দিকে তাকালো। একটা সিএনজি বেকায়দায় এদিকে আসছে। গতির নিয়ন্ত্রণে নেই। নেশায় করে গাড়ি চালাচ্ছে নাকি? মুরুকসকে মনে মনে একটা পাপড়ি শব্দ উচ্চারণ করে ফেলল সে। তিস্তানকে বলল, আর একটু কাছে আসুন। রাস্তার ওদিকে হাঁটছেন কেন? রাস্তার দুই পাশে হাঁটার অত জায়গা নেই। তিস্তান অটবির দিকে চাপতে না চাইলেও অনেকটা কাছাকাছি চলে এসছে ওরা। অটবি অস্বস্তি হচ্ছে। আমার মা বিদেশিনী। অটবি বার কয়েক পলক ফেলল। জিজ্ঞাসক কণ্ঠে বলল, জি? তিস্তান আবারও বলল, আমার বাবা পড়ালেখা করতে আমেরিকায় গিয়েছিল। সেখানে মায়ের সাথে পরিচয়, প্রেম, তারপর বিয়ে। অটবি মন দিয়ে শুনল। বাতাসে উঠতে থাকা চুলগুলো কানে গছল। মায়াবী চোখ দূরে থেকে এখনো প্রশ্ন সরছে না। চাহনি প্রবল সন্দেহে দানা বুনে বলল, আপনাকে তো বড়লোক মনে হচ্ছে। সত্যি করে বলুন তো, আপনি কি কোনো খারাপ কাজ করে এই এলাকায় লুকাতে এসেছেন? এমন গরিবের বেশ ধরে পড়ে থাকেন কেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। আচমকাই তিস্তান হুহা করে হাসতে লাগলো। অটবি কখনো তিস্তানকে এভাবে হাসতে দেখেনি। চোখ বুজে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে অবিরাম হাসছে লোকটা। হাসতে হাসতে যেন কেঁদেই ফেলবে। অটবি রাগ হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে পাগলের মতো হাসছেন কেন? আমি এমন কি বলেছি? নিষ্প্রাণ গাছে কে জানি পানি ঢেলেছে। মুক্ত বাধাহীন হাসিতে তিস্তানকে কিশোর থেকে কম লাগছে না। ছোট্ট একটা কম বয়সী ছেলে যেন মাত্রায় হাসা শিখছে। আনন্দ কি জিনিস তা উপলব্ধি করতে জেনেছে। তিস্তান হাসি থামালো, বলে চলল, আমার মা খুব চঞ্চল ধরনের। ছোট থেকে ছোট ছোট বিষয় নিয়ে হাসি খুশি থাকতেন। বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলো তার খুব ভালো লাগতো। বাবা তাই তার সেকেন্ড অ্যানিভার্সারিতে এখানে ঘুরতে আসেন। কাছের একটা রিসোর্টটাই ঘুরতে এসে খোঁজ পেলেন জঙ্গলের মাঝখানে একটা বাড়ি আছে। বাড়ির মালিক বাড়িটা বিক্রি করতে চান। মায়ের খুব পছন্দ হয়ে গেল বাড়িটা। বাবাও কিনে ফেললেন। অটবি কয়েকজন চুপ থেকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে বলল, এখন তো আমি আরো নিশ্চিত আপনি বড়লোক। অটবির
অবস্থানায় তিস্তার মুচকে আসলো। মেয়েটা হয়েছেটা কি? কাঠখোট হওয়ার অভিনয় বুঝি আর করতে পারছে না। রস শুষিয়ে বলল, বাবা মারা যাওয়ার পর চাচার সম্পত্তি নিজের নামে করে ফেলেন। এই বাড়িটা আমার নামে থাকায় তেমন সুবিধা করতে পারেননি, তাই এই বাড়িটা ছাড়া আমার কাছে কিছুই নেই। আর আমিও তোমার ধারণকৃত তথাকথিত বড়লোক নই। অটবি থামল না, আবার প্রশ্ন করল, আপনাকে আমি কখনো এই এলাকায় দেখিনি কেন? কারণ আমি শহরে বড় হয়েছি, মাঝে মাঝে এখানে আসতাম, বাসাতেই বেশি থাকতাম। আর আমি তোমাকে দেখেছি, তুমি তো খেয়াল করনি। কথায় কথায় কখন যে তার আনন্দ অরবিন্দ অটবিতে পৌঁছে গেছে আর অটবি খেয়ালই করেনি। খেয়াল হচ্ছে তখন যখন চুপি চুপি তার হাতে এক দুটো চকলেট গুজে দিল তিস্তান, সেই তখনকার চকলেট, আর যেটা অটবি নিতে চাইনি। ফিসফিসিয়ে বলল, আমি একবার দেওয়া জিনিস ফেরত নেই না। অরণ্য, রাত হয়েছে, বাসায় গিয়ে চকলেট খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি এখনো তেতোই রয়ে গেছো। আকাশে ঘন কালো মেঘে ছোটাছুটি করছে। এ সময় আবহাওয়া একটা মিষ্টি ঘ্রাণ ঘুরে বেড়ায়, কিন্তু এই পুরনো অব্যবহৃত পুকুরটাই সেটা হতে দিচ্ছে না। নাকের আশেপাশে শুধু বিশ্রী দুর্গন্ধই ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘুম হয়নি সরোজের। তন্দ্রাভাবে চোখের শিরা উপসে রক্তিম হয়ে আছে, চোখের পাতা ফুলে একাকার, ফর্সা ত্বক লাল টকটকে। কোনো মতে রুমাল দিয়ে নাক চেপে আছে সে। নলি এসে সরোজ কীভাবে দেখে চমকে উঠল, উৎকণ্ঠা কয়েকটাই বলল, আল্লাহ, এ কি অবস্থা আপনার? রাতে ঘুমান নাই? গলা জোর পাওয়া যাচ্ছে না, তবুও লঘুস্বরে সরোজ উত্তর দিল, না। কেন? এই কেনর উত্তরে সরোজ কি বলা উচিত? কাল রাতের কথা ভাবতেই তো শরীর শিরশির উঠছে। রাত ৩টার সময় ঘুম থেকে উঠিয়ে জঙ্গলে ভয়াবহ আধের মাঝে ঠান্ডা জমজমে পুকুরের পানি গোসল করে কোনো চারটেখানি কথা না। তবে সেটাকে গোসল বলা চলে না, খুনে খুনে 5টি ডুব দিতে হয়েছিল তাকে। আল্লাহ মাবুদ জানে পুকুরের ভিতরে কি না জানি কি আছে, এমনকি পিচ্ছিল ছিঁড়ি। তারপরও গায়ের সাথে কি যেন বাড়ি খাচ্ছিল বারবার। সরোজ তো ভেবেই নিয়েছিল এটাই তার জীবনের শেষ সময়। এই তো এখনই পানির নিচ থেকে একটা রাক্ষসী এসে ওর টেনে ধরবে। অসহনীয় সেই ভয়ের কথা ভেবে সরোজ যেন কষ্ট শুরু হয়ে গেল। রুমালের ওপাশে জোরে সোরে একটা নিঃশ্বাস নিয়ে তাড়াহুড়ো গলায় বলল, আজকের পর থেকে এই পুকুরে আর দেখা করতে পারবো না। পুকুর দেখলেই আমার গা জ্বলে। শালার অজাতি কুজাতি পুকুর, একটুর জন্য মাইরাই লাইতো। নলি কপাল কুঁচকে তাকালো। ইদানিং পিতা বেশি সিআইডিগিরি করছে, আগের মতো চিপকে থাকে। অনেক কষ্টে সরোজের সাথে দেখা করতে এসছে সে, অথচ ছেলেটা কাজের কথা না বলে সে কখন থেকে আবল তবল বোকাই যাচ্ছে। বিরক্ত হয়ে নলি বলল, আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। পৃথা থেকে নজর বাঁচিয়ে এসেছি। উল্টাপাল্টা কথা না বলে ভালো কিছু বলুন। ভালো কিছু আর কি কইতাম? আমার মুখ দেখছিস? সর্দি কাশিতে মইরা যাইতেছি। আদর যত্ন না কইরা চেতস কেন? আশ্চর্য, আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? নিমিষে সরোজ বড় বড় চোখ করে তাকালো। সে ধমক দিল কখন? তড়িৎ গলায় বলল, আমি কখন ধমক দিছি? তুই কি এখন অসুস্থ প্রেমিকের লগেও ঝগড়া করবি? নলি শুনল না, ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে নয়নে তাকালো। আপনি অন্যের রাগ আমার উপর দেখাচ্ছেন, তাই না? ভালো, যত দেখানোর দেখান। এটাই আমাদের শেষ দেখা। নলি, আমার কথাটা তো শোন। কিন্তু কথা শোনার মাঝখানেই ডাকাতের মতো ভয়াবহ বাজে হাসি কাশিমটা চলে এলো বাধা দিতে। কি বিশ্রী ব্যাপার স্যাপার! আজকাল সর্দি কাশি এমন চরম দুর্ভোগ এসে হাজির হয় নাকি? অটবি কয়দিন পড়াচ্ছে? আজ 5 দিন। প্রচুর ফাঁকিবাজ ছেলেটা, একদিনও পড়া ঠিক মতো দিবে না। অঙ্ক করে রাখতে বললে কিছুই করবে না, এসে থেকে ছুটি ছুটি বলে পাগল বানিয়ে ফেলবে। বয়সে ছোটে হলো কয়দিনে অটবি প্রায় 2-3 ইঞ্চি লম্বা। এত বড় একটা ছেলেকে মারতে মারতে দ্বিধা হয় অটবি। কিন্তু আজকে ব্যাপারটা ভিন্ন, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কালকে এত করে বলে গেছে অঙ্কগুলো করে রাখতে, অথচ কয়দিন শুয়েও দেখেনি। কয়টা অঙ্ক দিয়েছিল সে? ছোট ছোট মাত্র 4টা, আর কোনো পড়াও ছিল না। অটবি বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। থমথমে গলায় বলল, খাতা বের করো, এক্ষুনি আমার সামনে অঙ্কগুলো করবে, দ্রুত। কাদির নিজ জায়গা থেকে নড়ল না, ঠায় বসে রইল। দায়সারায় কণ্ঠে বলল, আমি আজকে পড়ব না, ছুটি দিন। কি বললে তুমি? আমার ছুটি। কথা শেষ হওয়ার আগেই স্কেলের আঘাতে কাদিনের শ্যামবর্ণ হাতের পিঠের ব্যথায় জর্জরিত করে দিল অটবি। কদিন তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল। অবিশ্বাসের চোখে তাকাল অটবির দিকে। অটবির মুখশ্রী কঠোর রাগ লাল। টেবিল থেকে ব্যাগটা কাঁধে নেটে নিয়ে চলে যেতে যেতে বলল, তোমার আম্মুকে বলে দেবে আমি আর তোমাকে পড়াচ্ছি না। ঘড়িতে তখন বিকাল 5:30। অপমানের চৌচির হয়ে ইলিয়ানা আন্টির বাসা ত্যাগ করার পূর্বে অটবি খেয়াল করল ড্রয়িং রুমে দামি সোফায় মাঝখানে অবাক হয়ে বসে আছে তিস্তান। তাকে দেখছে। তার রাগান্বিত নিঃশ্বাসের উত্তাপের পরিমাণটা পরিমাপ করার চেষ্টা চালাচ্ছে।
আষাঢ়ে ঘর বাঁধার সময় হয়েছে। পথঘাট বৃষ্টিতে পানিতে পিচ্ছে, আকাশ মেঘলা, গাছের ডালপালা সতেজতাই মোড়ানো। একসময় কড়া একটা ঘুম দিতে পারলে জীবনটা ধন্য। অথচ অটোবির সেই সুযোগ নেই। বিকেল 4টার মধ্যে তৈরি হয়ে ছুটিতে হচ্ছে টিউশনে। হতে ছোটোখাটো ছাতা, কালো রঙের। বাইরের বৃষ্টি তেমন না হলেও গুড়ি গুড়ি ভাব। অটোবি আবার সমস্যা আছে, বৃষ্টিতে ভিজতে পারবে না। বৃষ্টির পানি শরীরে একটু লাগতেই জ্বর কাশি শুরু হয়ে যায়। সাবধানে কদম ফেলে চলতে চলতে অটোবি খেয়াল করলো মোড়ের রাস্তায় ভয়ানক জটলা বেঁধে আছে। অসংখ্য মানুষ, তুমুল ঝগড়া, চিৎকার চেঁচামেচি। একটু দূরেই তিস্তান, কাদিন আর সরস দাঁড়িয়েছে। তিস্তান ঠিক দাঁড়িয়ে নেই, সবসময় মতো বাইকে রাজকীয়ভাবে বসে বসে সিগারেট একটা শুকটান দিচ্ছে। ঝগড়ার ওইদিকে বিন্দুমাত্র মন নেই। ভাবখানে এমন, এইসব অহেতুক জিনিসের প্রতি আগ্রহ দেখানো তার মহামূল্যবান সময় গণহারে পাচার হয়ে যাবে। দেশের অসহায় মানুষ সেই পাচার সইতে না পেরে দুর্ভিক্ষ শহীদ হবে। তিস্তান তো আবার মহাদয়ালু, সে তো আর এই অন্যায়টা করতে পারে না, কিছুতেই না। কিন্তু পাশে দুটো ছেলে আবার অন্যরকম। সরস সময় নিল না, নির্জন একটু ফাঁকফোকরের পেতে আবারও অসমাপ্ত কথাটা শেষ করতে চাইল। ভাই, তোমার কিন্তু উচিত ছিল ভাবিরে আটকানো। তোর ভাবিকে আটকে আমার কি লাভ? কারণ ভাবি তোমার ভবিষ্যৎ বউ। তিস্তান কীভাবে যেন হাসলো, তার ছিল অনীহার স্পষ্ট। ঠাট্টা সুরে বলল, আমার বউ না, সে অন্য কারো বউ। ধুর, মনে মনে প্রেম করো অথচ মুখে স্বীকার করতে চাও না, এই আবার কেমন প্রেম? কপালে গুটি কয়েক বালি রেখে দৃশ্যমান হলো। কণ্ঠে বিস্ময় মিশিয়ে রেশে একে তিস্তান শুধালো, এসব আজগুবি খবর কোথা থেকে শুনে এসছিস? আমি মনে মনে প্রেম করতে যাব কেন? অন্যখান থেকে শুনতে হইব কেন? আমার কি চোখ নাই? চোখ দিয়ে দেখছি। তিস্তান প্রথমে উত্তর দিল না। মিনিটখানেক নিচের ঠোঁট দাঁত কামড়ে কিসের যেন হিসেব মিলালো। লুকোচুরি খেলতে আর ভালো লাগছে না। এই শীতের আবহাওয়া ব্যবসা ঠেকছে, হাঁসফাঁস লাগছে। ভেতর থেকে একটা ছোট্ট শ্বাস ঠেলে আসলো। তিস্তান ভীষণ ঠান্ডা গলায় বলল, মনে মনে প্রেম ভালোবাসা কিচ্ছু হয়নি সরোজ, যেটা হয়েছে সেটা টাইম পাস বলতে পারিস। কি কইলা? সরোজ যেন বিশ্বাস হলো না। তার এত বছরের চতুর চোখ ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া অটোবির জন্য তিস্তানের তাকানোর ধরন সে কথা বলে না, একদমই না। এ নিয়ে প্রশ্ন করতে গিয়েও থেমে গিয়ে সরোজ। তিস্তান চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানা নেই। তাকে সে সাথে নিবে না তার সরোজ ভালো করেই জানে। আপাতত জরুরি সেটা হচ্ছে অটোবির নিরাপত্তা। সরোজ একরক্ষা কণ্ঠে তৎক্ষণাৎ বলল, তুমি এভাবে যাইতে পারো না তৃস্তান ভাই, অটোবিয়াপুরে অন্তত বাঁচাও। বাইকটি স্টার্ট দিয়ে সরোজ চিন্তিত মুখটা একবার দেখে নিল তিস্তান। অনেকটা আত্মতৃপ্তি গলায় বলল, তোরা তো চিন্তা করলে তুই যা, ওকে বাঁচা। তারপর যদি বাঁচতে না পারিস আমি আসবো কালকে হাসপাতালে। তোরা কি চকলেট খাবি? আমাকে এইসব SMS করে দিস। রাস্তায় বিশ্রী জ্যামে এটি আছে, জ্যামের ভিতরে খুঁজে খুঁজে একটা খালি রিক্সা পাওয়া যাচ্ছে না। তুমুল বর্ষণের শহরের অবস্থা জুবুথুবু, কারেন্ট আসছে না। রাত কটা বাজে? অটোবির চারা নেই। হাতঘড়ির পানে গেলে গিয়ে নষ্ট হয়ে গেছে। ফোনে চার্জ নেই। তবুও কয়েকবার পাওয়ার বাটন চেপে দেখলো সে, না, চালু হচ্ছে না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চারপাশে নজর গেল অটোবি। সে আপাতত কোনো এক দোকানের ছাউনের নিচে দাঁড়িয়ে আছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ছাত্রের বাসা থেকে বেরোনোর আগে শেষ সময়ও দেখেছিল। দেওয়াল ঘড়িতে 9টা বাজছিল তখন। এখন নিশ্চয় আরও রাত হয়েছে। মা বোধে অনেক এতক্ষণ চিন্তা করে প্রেশার হাই করে ফেলেছে। মায়ের কথা মাথায় আসতেই বৃষ্টির আর পরোয়া না করতে মন চাইল না অটোবির। অনেক হয়েছে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। দৈবাত বাম দিকে থেকে কে যেন ছুটে এলো অটোবির কাছে। লম্বা সুদোয়ার সুঠাম লোকের লোকটা, পরনে কালো শার্ট কোন অব্দি গোটানো, হাঁটুর উপর 2 ভর দিয়ে এখানকার নিঃশ্বাস নিচ্ছে। নিশ্চয় আওয়াজটা সুস্পষ্ট। গুটি কয়েক চুল রেখে ঢেকে সমস্ত কপাল। অটোবির আর চোখে একবার তাকালো, সঙ্গে সঙ্গে আয়াত করল সে। বিমূঢ় সামলাতে না পেরে অজান্তেই বলল, তিস্তান। বুকের ভেতরটা বিষাদ যন্ত্রণা নিমজ্জিত। সারা রাস্তা হন্যের মতো দৌড়ে আসার শরীর ক্লান্ত, মন বেজায়। কয়েক সেকেন্ড জোরে জোরে নিঃশ্বাস ফেলে সজোরে দাঁড়ালো তিস্তান ঠিক অটোবির পাশে। আপনি এখানে কি করছেন? প্রশ্নটা অটোবির। সে করতে চায়নি, কিন্তু না করেও শান্তি পাচ্ছে না। সে যেখানে যায় সেখানেই লোকটা এসে হাজির হয়। প্রতিবার তো বিষয়টা কাকতালি হবার নয়। তিস্তান সময় নিল না, তাড়াতাড়ি কণ্ঠে উত্তর দিল, খেতে এসছি। কি? তোমাকে। অনেকদিন মানুষ খাওয়া হয় না। তিস্তান যতটা নির্বিকার হয়ে বলল ততটা সহজভাবে নিতে পারল না অটোবি। তৎক্ষণাৎ চোখ দুটো বড় বড় করে তাকালো। আশ্চর্য কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার দ্বারা কি একটু স্বাভাবিক আচরণ হয় না? তিস্তান নজর ফেরালো, চোখে চোখ রাখলো। হিমশীতল চাহনি, নিগুড় কণ্ঠ, হয় অটোবির। কথাটা কি যেন ছিল। অটোবি আরও একটা কথা বলতেও পারল না। চুপচাপ দাঁড়িয়ে দিল। 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, মিনিট কাটা ঘুরে ঘুরে ঠিকই গেছে। বৃষ্টি তখন কমেনি। দোকানপাট বন্ধ করে অনেকেই এই বৃষ্টির ভেতরে ভিজে ভিজে চলে গেছে। মানুষহীন, যানবাহনহীন ছাড়া রাস্তা। তীব্র বৃষ্টির ঝরঝরে শব্দ ছাড়া কানে আর কিছুই আসছে না।
পা দুটো দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যথায় টনটন করছে, যেন বলছে, মাফ চাই ভাই, আর কতক্ষণ আমাকে এভাবে কষ্ট দিবি? একটু তো কোথাও গিয়ে বয়, এই অসহায়ের উপর দয়া কর। না, সত্যি আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অটবির শেষ ধৈর্যটুকু নিঃশেষ হয়ে গেছে। আর কতক্ষণ? এই বৃষ্টি আমার আর থামবে না। থামার হলে আগেই থামতো। অটবি মনে মনে ভেবে নিল এই বৃষ্টির মাঝে সে বাড়ি ফিরবে, পরে যাওয়ার হবে, ভিজলে ভিজবে, জ্বর হলে হবে, এসবের পরোয়া করার সময় আর নেই। পলিথিনে মোড়ানো ছাতাটা বের করে অটবি যেই না এক পা পোস্ট বাড়াবে, অমনি ওর হাতটা খপ করে ধরে ফেলল তিস্তান। গাঢ় গলায় বলল, কোথায় যাচ্ছ? অটবি হাতের বাঁধনের দিকে এক পলক তাকালো। বাসে যাচ্ছি। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? এখন যাওয়ার প্রয়োজন নেই, আরেকটু অপেক্ষা করো, বৃষ্টি কমে যাবে। মিথ্যে কথা। বৃষ্টি যে তীব্রতা 3 ঘন্টার আগে এই বৃষ্টি কমবে কিনা সন্দেহ। শুধু শুধু আশায় বসে থাকার কোনো মানেই হয় না। তিস্তান থেকে হাত ছাড়িয়ে অটবি বলল, কমলে কমবে, আমার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। তাহলে বসে থাকো, ক্ষুদে লাগলে বলো, কিছু আনার ব্যবস্থা করছি, কিন্তু তুমি এখান থেকে যেতে পারবে না। বলতে বলতে তিস্তান আবার অটবির হাতে নিজের মুঠোয় পরে নিয়েছে। চোখের দৃষ্টি স্পষ্ট বলছে সে কিছুতেই অটবির এখান থেকে সরতে দিবে না। সহসা অটবি তিক্ত নিঃশ্বাস ফেলল, কণ্ঠ নমনীয় করে জিজ্ঞেস করলো, আপনি চাইছেনটা কি? বেশি কিছু না, একটু সাথে থাকো। তিস্তান কি দৃষ্টি বদলেছে চোখের চাহনি? কই না তো, সবসময়কার মতো অদৃশ্য কঠিনতাই তো দেখতে পাচ্ছে অটবি। তাহলে হঠাৎ এভাবে কথা বলছে কেন? এখানকার তিস্তান বড্ড অপরিচিত মনে হলো তার। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো দোকানের সামনে একটা পুরাতন বেঞ্চ পড়ে আছে। ছোটোখাটো ভেজা ভেজা দেখতে এতক্ষণে সে সেখানে বসেনি, কিন্তু তিস্তান খুব অনায়াসে সেখানে পা ছড়িয়ে বসে পড়লো। অটবি ডাকলো, তোমার পানা ব্যথা করছে? এটা চোখে দেখেনি, এখানে এসে বসো, আসো। অটবি কথা শুনল, অবাধ্য হলো না। তিস্তানের পাশে চুপটি করেই বসলো। তার পা হাত পা অবশ হয়ে গেছে। তার 23 বছর জীবনের সে কি কখনো এইভাবে দাঁড়িয়ে থাকেনি। তিস্তান অটবির দিকে একটা কিটক্যাট এগিয়ে দিয়ে বলল, খাও। সে নিল, মানা করলো না। তিস্তান যেন অবাকই হলো। মেয়েটা জেদি স্বভাবের সব কিছুতেই আগে না শব্দ উচ্চারণ করে। আজকে হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে? কপাল কুঁচকে একটু করে দেখে নিল অটবিকে। আদুরে রাখছে, মাথায় ওড়না নেই, সরে গেছে, জামার একপাশে ভেজা, ঠান্ডা হয়তো একবারে সহ্য করতে পারে না। ছোট্ট আদ্র নাক লাল টকটকে। তিস্তান আস্তে করে শুধালো, পানি আনবো? পানি খাবে অটবি? এই সময় পানি পাবেন কোথায়? দোকান তো সব বন্ধ। বৃষ্টির পানি আনছে না, দুহাত ভরে এনে দেবো, তুমি যেখান থেকে খেতে পারবে না। কথাটা বলে তিস্তান হাসল, নিঃশব্দে হাসি। মাথাটা ঝিমঝিম করছে তার, শীত লাগছে। ভেজা শরীরে থাকার কারণে কি হয়তো সেও ঠান্ডা সহ্য করতে পারে না, আবার হয়তো পারে। এই যে এখন যেমন ঠায় বসে আছে ভদ্র ছেলের মতো, কিন্তু আসলে সে কি ঠিক নেই। গায়ের উত্তাপ ওঠা জ্বর, চোখের দৃষ্টি ঝাপসা, অথচ পাশের মানুষ সে বুঝতেই পারছে না। ঠোঁটের প্রশস্ত বাড়িয়ে তিস্তান আচমকাই বলল, তুমি ভয়ানক সুন্দর অটবি। অটবি যেন বুঝলো না, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, জি? অটবির দিকে শাহাদাত আঙুল তাক করে তিস্তান কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে হেসে হেসেই আবার বলল, তুমি তুমি মেয়েটা এত সুন্দর কেন? বাতাসে বাতাসে তিস্তানের শার্ট প্যান্ট চুল শুকিয়ে গেছে, চোখের সাদা অংশ ক্রমশই রক্তে ভরে যাচ্ছে, মুখ লাল, মুখব্যয় আসন্ন কিছু ইঙ্গিত বরংবাদ দিচ্ছে। অটবি কি মনে করে তিস্তানের কপালে হাত রাখলো, সঙ্গে সঙ্গে আটকে উঠল ভীষণ। আপনার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। এই জ্বর নিয়ে বসে আছেন কিভাবে ক্রিস্তান? তিস্তান চুপ, কপাল থেকে হাতটা সরিয়ে আস্তে করে নিজের কাছে নিয়ে অবাঞ্ছিত এক চুমু এঁকে দিল। এতে যেন মন ভরল না। কাছে এগিয়ে অটবির কপালে অধর ছুঁয়ে দিল, অতি অধৈর্য ভঙ্গিতে। অটবি চমকালো, থমকালো, এই মুহূর্তের জন্য রাগলো খুব। ছিটকে সরে গিয়ে বলল, সমস্যা কি আপনার? সমস্যা কি আপনার? এটা কি করলেন এই মাত্র? তিস্তান জবাব দিল না। একটু আগে তার সেই দীর্ঘ হাসিটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। তৃষ্ণায় কাতর দেখাচ্ছে মুখটা। অটবি দূরে সরে গেলেও সে আবার কাছাকাছি গেল। সম্পূর্ণ কপাল ঠেকাল অটবির কাঁধে। লঘু স্বরে আহাজারি করল, তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না অটবি। তোমাকে যদি সারা জীবন কাছে রাখতে পারতাম। চারদিকে বৃষ্টির মাতাল ঘ্রাণ, শূন্য ফাঁকা রাস্তা, বর্ষণের ঝরঝর গলের মাঝে গরম নিঃশ্বাসের তীব্র শব্দ কানে ঠিকই পৌঁছাচ্ছে। মনহীন দুঃখ বলটা অটবির গা একদম গা ঘেঁষে এঁটে
মনে তো হয় না ভূমিকম্পে চাপা পড়লেও ঘুম ছেড়ে যাবে। তিস্তান এক পলক দেখে ফোনের পাওয়ার ভিডিও নেই, শুধু 5টা ভিন্ন ভিন্ন ছবি ছাড়া। 5টা ছবিই তার। একটাতে সে হাঁটছে, একটাতে নলিকে বকছে, একটাতে শাড়ি পরে আনমনে হয়ে নিচের দিকে চেয়ে আসছে। প্রত্যেকটা ছবি ভীষণ সাবধানে তোলা। অটবি কখনো খুনাক্ষরে টের পায়নি তিস্তানে এমন রূপও থাকতে পারে। মস্তিষ্কের নিউরনগুলো হঠাৎই চঞ্চল হয়ে উঠল এক এক করে। দেখিয়ে দিল তিস্তানে করা প্রত্যেকটা কাজ, কথা বলার ধরন, যত্ন। চুপি চুপি বলল, সেটা তোকে পছন্দ করে বোকামে, নয়তো এসবের মানে কি? দম বন্ধ করার অনুভূতি নিয়ে ফোনটার দিকে দৃষ্টি সরল অটবি। নিশ্চয়ই চোখে তিস্তানে ফ্যাকাশে মুখ পানে তাকিয়ে রইল বহুক্ষণ। আটকে আসা কণ্ঠে বলতে চাইল, ক্রিস্তান, আপনি কখন এতটা? গলা দিয়ে কথা বেরোলো না। তিস্তান নড়ছে, চোখ পিটপিট করে আবার ঘুমের অতলে নিজেকে ডুবিয়ে নিচ্ছে। দিশারা অটবি তিস্তানকে কিচ্ছুটি বলতে পারল না। অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে শিউরে উঠল। চারদিকে একাধারে বৃষ্টির পর আজকের দিনটা রোদ্দুরে ঝলমলে। বৃষ্টির কারণে অনেকটা রাজনৈতিক ঝগড়া মিটে গেছে। অল্পতেই ঝামেলা শেষ করতে রাজি হয়েছে দুই পক্ষ, নয়তো আজ বাদে কালো গোলাগুলির ভয়ঙ্কর শব্দ শোনা গেছে গোটা এলাকায়। আতঙ্কে থমথম হয়েছিল। অটবির মন বলছে সেই দিন তিস্তান তার জন্যই বৃষ্টির মাথা করে এসেছিল তাকে আটকাতে। সফল হয়েছিল বটে। সরসকে কল করার পর সে এক বাক্যে মানা করে দেয়, এখন এ এলাকায় ঢোকা যাবে না। পরিস্থিতি শিথিল হলে সে নিজেই তাদের নিতে আসবে। গুনে গুনে 3 ঘন্টা তিস্তানকে নিয়ে সে নির্জন আর্ধেরিয়া জায়গাটায় বড় জড় বস্তুর মতো বসে থাকতে হয়েছিল অটবিকে। তিস্তান তখন জ্বরে কাতরে বেহুশ। কিছুক্ষণ পর কী সব হাবিজাবি কথা বলে পাগল করে দিচ্ছিল। আচ্ছা, লোকটা এখন কেমন আছে? এতদিনে তো সুস্থ হয়ে যাওয়ার কথা। সুস্থ হয়েছে কি জানি। ওই দিনের পর তো আর দেখাই হলো না। ঘড়িতে সকাল 9টা বেজে 7। টিউশনি বেরিয়েছে অটবি। সাধারণত এই সকাল সকাল সে কোথাও বের হয় না। টিউশনিগুলো বিকালে অথবা রাতের মধ্যে শেষ করার চেষ্টা করে, কিন্তু রেবা বেগমের স্পষ্ট মানা, সন্ধ্যার পর বাসায় বাইরে থাকা যাবে না। কারণটা অবশ্য সেই দিনের ঘটনায়। মেয়েকে রাতে বাসায় ফিরতে না দেখে প্রেশার বাড়ি কেটে কেটে একাকার করে ফেলেছিলেন তিনি। এরপর তখন অটবি বাসায় ফিরল, তখন শরীরের সর্বশক্তি দিয়ে নিজের বুকের ভেতরে গুজে রেখেছিল ঘন্টার পর ঘন্টা। আসলে মায়ের মন তো, মায়েরা আবার মেয়েদের প্রতি একটু বেশি ব্যাকুল হয়ে থাকেন। সরব কেমন যেন ডেকে উঠল অটবিকে। ডাক্তার সামনে থেকে আসছে, সামনে মুদির দোকান থেকে। অটবি আপু, কেমন আছো? অটবি রয়েছে নজর তুলল। তনয়া দৌড়ে আসছে, হাতে চিপস কেক। দ্রুত কাছে এসে আবার ঝটপট কণ্ঠে বলল, কতদিন পর দেখা আপু। জানো, আমি তোমাকে অনেক মিস করেছি। ভাইয়াকেও বলেছিলাম তোমার কাছে নিয়ে যেতে, কিন্তু ও পচা, তোমার কাছে নিয়ে যায় না। অটবি একটু অপ্রস্তুত হলো। সস্নেহে ভাত মাখালো তনয়ের চুলের ভাঁজে। আলতো করে হেসে বলল, কেমন আছো? ফাটাফাটি। ভাই, তোমার ভাইয়া কেমন আছেন? ওনার জ্বর ঠিক হয়েছে? অটবি কি যেন কৌতুক বলল। হয়তো তার কথা শুনে খিলখিলি হেসে উঠল তনয়া। প্রচণ্ড গর্ব নিয়ে বলল, বুঝলা, আমার ভাইয়াকে জ্বরও ভয় পায়, একদিনও টিকতে পারেনি। ভাইয়া একটা ধমক দিয়েছে আর ও গায়েব। অটবি আবারও হাসার চেষ্টা করলো। মুদির দোকানে একটু করে তাকিয়ে দেখলো সরসকে দেখা যাচ্ছে। চিপস কেকের দাম মেটাচ্ছে সে, সাথে নিজেও কি যেন কিনছে। অটবি সেদিকে চেয়ে থেকেই কোনোরূপ ভনিতা ছাড়াই বলল, তুমি আমার একটা কাজ করতে পারবে তনয়া? কি কাজ? বেশি কিছু না, তোমাদের বাসাটা অনেক সুন্দর, আমার ওখানে যেতে ইচ্ছে করছে। তুমি কি আমাকে ওখানে নিয়ে যাবে? আমি তোমার সাথে সময়ও কাটাতে পারবো, একসাথে খেলতেও পারবো। তনে অবুজ চোখে চেয়ে অটবির কথা বোঝার চেষ্টা করলো। পিটপিট করে চোখের পাতা ফেলে বলল, আমি কিভাবে নিয়ে যাব? আমি তো বাসায় রাস্তাই চিনি না। তোমাকে নিতে হবে না, সরোজ নিয়ে যাবে। তুমি শুধু সরোজকে বলবে তুমি চাও আমি যেন তোমাদের সাথে তোমার বাড়ি যাই, বলতে পারবে না? তনয়া দাঁত বের করে হাসলো, মাথা দোলালো, পারবো। আচ্ছা। অটবি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে এমনটা কেন করছে তার নিজের জানা নেই। শুধু মনে হচ্ছে অনেক কিছুই আছে যা সে জানে না, কিন্তু তাকে জানতে হবে, জানতেই হবে। অটবিকে তিস্তানে বাড়ি আনতে পেরে সরোজ অনেক খুশি। আর কেন যেন মনে হয় তিস্তান আর অটবির মাঝে কিছু একটা চলছে। সবার অগোচরে তারা মারাত্মক প্রেম করে বেড়াচ্ছে। এও মনে হয় শিগগিরই সে একটা বিয়ে খাবে, অটবি আর তিস্তানের। এরপর আর নলির মাঝে বাগধারা থাকবে না। তিস্তান ভাই তো তাকে চেনে, তার নিশ্চয়ই তার সম্পত্তির আপত্তি নেই। তিস্তান অটবিকে শতভাগ রাজি করাতে পারবে।
দরকার হলে সরস তার গায়ে পড়বে, কান্নাকাটি করবে। আর অটবি তো তিস্তানের কথা ফেলতেই পারবে না। আগাম পরিকল্পনার কথা ভেবেই আনন্দে উল্লাসে বাকবাকম পায়রা হয়ে গেল সরস। অটবিকে ড্রয়িংয়ের সোফায় বসিয়ে শ্রদ্ধার সহিত জিজ্ঞেস করলো, কি খাইবা আপু? তোমার লাগে কি বানামু কও? তুমি খালি মুখ থেকে বাইর করবা, আমি এক্ষুনি হাজির করতেছি। অটবি তখন ডাইনিং টেবিলের সামনে তিস্তানের ফ্যামিলি ফটোটা দেখছিল। সরোজের প্রশ্নে ওর দিকে তাকালো। আমি এখানে খেতে আসিনি, ক্রিস্তান আছে বাসায়? শরৎ চোখ বড় বড় করলো, ঠোঁটে বিরাট দুষ্ট হাসি এঁটে বলল, ভাই তো নাই, আয়া যাইব, তুমি চিন্তা কইরো না, বেশি অপেক্ষা করতে হইব না। নুডলস বানাই তোমার লাইগা, কিছু না খায় তো এন থেকে যাইতে পারবা না। নিজের বাসায় যাচ্ছ না কেন সরোজ? চাচা তোমার জন্য কত চিন্তায় আছেন, জানো কিছু? শরৎ যেন গায়ে মাখল না, আনন্দে আটখানা হয়ে রান্নাঘরে যেতে যেতে বলল, থাকতে দাও, একটু চিন্তা করলে বুইড়ার কিচ্ছু হইতো না। সময় গড়ালো, ঘড়িতে 10টা বাজছে। সরোজ রান্নাঘরে রান্নায় ব্যস্ত। তনয় অটবির পাশে বসে রং নিয়ে কি যেন আঁকেবুকি করছে। তাদের ডান পাশে দুটো রুম, প্রথমটার দরজা বন্ধ, ওটা তিস্তানের, পাশেটা তনয়ার। দরজার ফাঁক দিয়ে বিভিন্ন পুতুল, ড্রেসিং টেবিলের সাজগোজা জিনিস দেখা যাচ্ছে। অটবি আস্ত করে উঠে দাঁড়ালো, প্রশ্ন ছুড়ল, সরোজ, ওয়াশরুমটা কোথায়? তৃস্তান ভাইয়ের রুমে একটা, তনয় আপুর রুমে একটা, তোমার যেটাই মন চাই চাও। তৃস্তান ভাইয়ের রুম কিন্তু পয়লাটা। কথাগুলো সরোজ উল্টোপাল্টা মন্তব্যে বললেও অটবির ভেতর ভেতর ভীষণ দুর্বল, অনিশ্চিত ভীতু। ক্রমশই হাত পায়ের শীতলতা টের পাচ্ছে সে যে যা করছে তা ঠিক হয়তো না, একদমই ঠিক না, কিন্তু এছাড়া যে আর কোনো পথ নেই। সামনে বিরাট সাইনবোর্ডে লেখা, ফিরে যাওয়া নিষেধ। তবে অটবি ফিরবে কেমন করে? সে যে সব যে বন্ধ, তালা দেওয়া। তো নিঃশ্বাস ফেলে তনের দিকে একবার তাকালো সে, না, এদিকে বিন্দুমাত্র খেয়াল নেই, সে নিজের কাজেই ব্যস্ত। পাথর সম পা দুটো নিয়ে অটবি একবার সামনে গেল, নিঃশব্দে ঢুকলো তিস্তানের ঘরে। সাদামাটা একটা ঘর, তবে দৈর্ঘ্য প্রস্থ অনেকটাই বড়, আগাগোড়া পরিচ্ছন্ন গোছানো। আসলে তো তেমন একটা নেই, শুধু বুকশেলফ, চেয়ার টেবিল, খাট, আলমারি। এই জন্যই হয়তো আকারে বড় লাগছে ঘরটা। অটবি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, পা বাড়িয়ে বুকশেলফের কাছাকাছি হলো। উপরে 3টে তাকি বই, বাকি তাকগুলো কাছের ভেতরে তালা মারা, খোলার উপায় নেই। তৃতীয় তাকে বইয়ের পাশাপাশি কিছু ফাইল আছে। অটবি সেগুলো হাত বাড়ালো, ভেবেছিল কিছু একটা পাবে, কিন্তু না। ফাইলগুলো কী সব হিসাব প্রিন্ট করা, কাজের কিছু নেই। আশাহত হয়ে অটবি বইগুলো দেখতে লাগলো একবার, এক এক করে সব কয়টা। তার মন চাইছে, টানছে না। সে কিছু একটা চাই, কোনো একটা রহস্যের সমাধান, যে কোনো একটা। উপরে তাকের বইগুলো হাত বাড়াতেই নিচ্ছিল, এমন সময় বাহুতে টান পড়ে। চোখ তুলে দেখে তিস্তান দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ, মুখে ঘামাট্ট, চোয়ালের কাঠিন্যতা স্পষ্ট। বাইরে থেকে এসেই হয়তো সে এই ঘরেই ঢুকেছে। এখানে কি করছিল অটবি? অটবির গলা দিয়ে যেন কথা বেরোল না। ভাস্করমের আন্দোলন আহত হলো, থেকে থেকে বলতে চাইল, আমি ওয়াশরুম। তিস্তান থামিয়ে দিল। অসম ওইদিকে, এখানে কি করছো? বই দেখছিলাম। সশব্দে একটা নিঃশ্বাস ফেলল তিস্তান। ধপ করে বাজারের ব্যাগটা ফেলে দিল মেঝেতে, চেয়ার টেনে বসতে বসতে বলল, এরপর থেকে তনয়ের রুমে যা দরকার করবে এই রুমে আসবে না। অটবি বলতে ইচ্ছে হলো, এই ঘরেই তো তার যত সব দরকার, তাহলে পছন্দ হলো না। ভোরটা বিষিয়ে দিল, চোখের পানিগুলো অনাদরে ফেলে দুর্বিষহ কণ্ঠে হাহাকার তুলল, আপনি আমাকে নিজের প্রতি দুর্বল করে এভাবে মাঝপথে ছেড়ে যেতে পারেন না ক্রিস্তান। নিজের বাবা থেকে আপনি অটবি উত্তর নেই, তিস্তানের উত্তর অপেক্ষাতেও নেই। সে নিজের মতোই সর্বশ্রেষ্ঠ মিথ্যে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না বলেই তোমার সব কিছু জানার অধিকার আছে অটবি। তবে এই মিথ্যার সত্য কি? আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সব কিছু জানার অধিকার নেই? কেন নেই? নিস্তব্ধ ঘরটাতে হৃদযন্ত্রণায় ধুক ধুক ধ্বনি স্পষ্ট, আলাদা কোনো শব্দ নেই, কথা নেই। তিস্তান তখনও চোখ বুজে রেখেছে। অটবির গাল ধরে রাখা তার হাত দুটো স্থির নেই, অসম্ভব কাঁপছে।
ধীরে ধীরে চোখ মেলে অটবি দেখল তিস্তান তার অতি নিকটে, রূঢ়ভাবে কপাল কুঁচকে আকাশের মতো বিষাদ নিয়ে লেপ্টে আছে। না পাওয়ার এক সূক্ষ্ম যন্ত্রণার চারদিকে মৌ মৌ করে ছড়িয়ে যাচ্ছে যেন। এত বিষাদে ভরা কেন লোকটা? একটু মন খুলে কি হাসতে পারে না? এত কষ্ট কিসের? কর্মহীন পড়ে থাকা হাতটা তিস্তানের হাতে পিঠে আলতো করে রাখলো অটবি। আটকে আসা কণ্ঠে ডাকলো, তিস্তান। তিস্তান শুনল। শেষবারের মতো প্রিয়তমাকে অতি নিকট থেকে শুয়ে দেখে সরে দাঁড়ালো আস্তে আস্তে। বেদনায় নিমজ্জিত মুখটা মুহূর্তেই কঠিন করে অটবির দিকে দৃষ্টি ফেলে খেয়াল করলো মেয়েটা আশ্চর্য চোখে চেয়ে আছে ওর দিকে। চোখে ভয় মনে আতঙ্ক, ঠোঁট কাঁপছে কিছু বলার জন্য। তিস্তানের বুড়ো কুঁচকে গেল হঠাৎ করে। গভীর গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? ভারী আওয়াজ একটু চমকালো অটবি। দম বন্ধ করা গলায় শুধালো, আপনার কি হয়েছে ক্রিস্তান? আপনি কি সত্যিই অসুস্থ? পুরোটা যেন আরেকটু বেঁকে গেল। অটবি গভীর চোখে দেখতে দেখতে জিভে একটা বিশৃণতার সাথে উপলব্ধি করলো তিস্তান। চট করে নাকের কাছে হাত ছোয়ালো। রক্ত, নাক থেকে আবারও রক্ত ঝরছে। হ্যাঁ, বিরক্তিকর এক নিঃশ্বাস ফেলে টেবিল থেকে রুমাল নিল তিস্তান। যেমন তেমন করে রক্তটা মুছে আদেশের সুরে বলল, এখান থেকে যাও অটবি, আর কখনো এ ঘরে আসবে না। অটবি চরম অবদ্ধ হলো, নিজ জায়গা থেকে এক পাও নড়ল না। জোর গলায় বলল, উত্তর দিন আগে, আপনি কি অসুস্থ? হলে চিকিৎসা খরচ দিয়ে উদ্ধার করবে আমায়? নিঃশ্বাসের গতি কম হয়ে গেছে। ঠোঁটে ঠোঁট চেপে বিশ্রীকর অনুভূতি লুকিয়ে রাখার আপনার চেষ্টা চালাচ্ছে অটবি, কিন্তু হচ্ছে না। উদাসে এক ব্যর্থতার দুমড়ে মুচড়ে নস্যি করে দিচ্ছে প্রতিবার। অটবি কখনো কারোর সামনে কাঁদে না। জ্ঞান হওয়ার পর থেকে বুঝতে শিখছে নিজের দুর্বলতা কাউকে দেখাতে নেই। এই কঠিন নীতি মেনে চলা মেয়েটা সর্বদাই জয়ী, সফল। তবে আজ কি হলো? কান্না কিছুতেই থামাতে পারছে না কেন? চোখের কোণে ঘেঁষে একের পর এক অশ্রুকণা গালের শেষে সীমানা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অথচ নিজের নিষ্ঠুরতা প্রমাণ দিয়ে তিস্তান আবারও তাকে চেয়ে দেখছে না। কেন দেখছে না? তিস্তানের কাছে এক পা এগিয়ে লোকটার সামনাসামনি দাঁড়ালো অটবি। চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আমি আপনার থেকে দূরে দূরেই ছিলাম ক্রিস্তান। আপনি কাছে এসেছেন, আমাকে দুর্বল করেছেন। এখন এর দায়ভার নিতে ভয় পাচ্ছেন কেন? আগে মনে ছিল না কষ্ট কি শুধু আপনারই হয়, আমার নেই? তিস্তান দৃষ্টি সরালো না, গভীর চোখে চেয়ে রইল। ক্ষীণ গলায় উত্তর দিল, আমার কষ্ট সহ্য করার অভ্যাস আছে অটবি, তোমার নেই। আমি অভ্যেস করে নেব। আপনি শুধু আমাকে সত্যটা বলুন। তুমি আমাকে ঘৃণা করবে অটবি, এর চেয়ে আমি তোমাকে না হয় পেলাম। অটবি গাল গড়ালো জনগুলো মুছে দেওয়ার বড্ড স্বাদ জাগলো তার। হাত বাড়াতে গিয়েও কি মনে করে আবারও গুটিয়ে নিল। টেবিলে পাশে ডাস্টবিন আছে, সেখানে রক্তে রঞ্জিত টিস্যুটা ফেলে আস্তে করে বলল, আমার ঘুম পাচ্ছে অটবি, ঘুমাবো, তুমি এখন যাও। অটবি গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। মনে হলো তিস্তানে হাঁটু কাঁপছে। সে ধপ করে বসে পড়ল বিছানায়। মুহূর্তে পাশে ড্রয়ার থেকে কি যেন একটা হন্য হয়ে খুঁজতে রাখলো। দেখা গেল ছোট্ট একটা কৌটা, কিসের যেন 3টা ওষুধ নিচ্ছে সে। পানির গ্লাসটা ওঠাতে গেলেও মেঝেতে পড়ে গেল যেন সেটা। তিস্তান অস্বাভাবিকভাবে কাঁপছে, অথচ মুখটা তখনও কঠিন রুক্ষ। অটবি দেরি করলো না, ছুটে গিয়ে তিস্তানের পাশে বসল। কাঁদতে থেকে হাতটা উদ্বিগ কণ্ঠে একাধার প্রশ্ন ছুড়ল, এমন করছেন কেন ক্রিস্তান? বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকি? শুনুন না ক্রিস্তান। তিস্তান জবাব দিচ্ছে না, একটা হাত কপালে চেপে রেখে আছে। অটবির ভয়টা বাড়ল। দিকবেদিক শূন্য হয়ে সরসকে ডাকতে নিলেই থামিয়ে দিল তিস্তান, পানি খাবো। মেঝেতে পড়া গ্লাসের কাজটা হলেও ভাঙেনি। অটবি সেটা উঠিয়ে নিয়ে পুনরায় পানি ঢাললো। ঔষধ সহ তিস্তানের দিকে সেটা গিলল মাত্র, কিন্তু তবুও শান্তি মিলছে না। বুক জ্বলছে, চোখ জ্বলছে, বুকের ব্যথাটা বড্ড বেশি। তিস্তানকে কোনো মতে শুইয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল অটবি। লোকটা কিছুতেই শুতে যাচ্ছিল না, তেরা আচরণ করছিল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন কেমন লাগছে? ঠিক আছেন এখন? তিস্তান সে উত্তর দিল না। অতি গোপনে অটবির একটা হাত শক্ত করে মুঠোয় পুরে নিল। ঘুমের অতলে তলে যেতে যেতে কেমন করে যেন বলল, এই অটবি, আমি কিন্তু তোমাকে ছাড়া কেউ নেই। লোকটা ঘুমিয়ে গেছে, তখনও গভীর করে ধরে রেখেছে তার হাত। অটবি ছাড়ল না, ধরে রাখলো। এরই মাঝে অবশ্য সরোজ আর তনয়াও একবার এসেছিল আওয়াজ শুনে, কিন্তু তাদের এভাবে দেখে তনয়া জোর করে টেনে নিয়ে গেছে সরোজ, আর আসতে দেয়নি। ঘড়িতে একটা বেজে 7টা। এ বাড়িতে আশেপাশে মসজিদ না থাকলে সুদূর থেকে আজানের ক্ষীণ সুর ভেসে আসছে। খোলা জায়গার বাম দিকে দুটো চড়ুই বসে ওদিকে তাকিয়ে আসছে, মাথা এদিক ওদিক করে গভীর পর্যবেক্ষণ করছে যেন। অটবি সেখান থেকে দৃষ্টি সরালো। দুঃখ মানব গভীর তন্দ্রায় বিভোর। নিঃশ্বাসের আনাগোনা প্রচণ্ড ধীর, ক্ষীণ, হাতের বাঁধনও আগলা হয়ে গেছে। খুব ক্লান্ত কি হওয়ার কথা? তিস্তানের প্রতি অটবি ঠিক কখনো দুর্বল হয়ে পড়ছিল, এই প্রশ্নের উত্তর আদৌ কি জানা নেই। হয়তো দূরে দূরে থাকতে গিয়ে ক্রমশ অধঃপতনের দিকে পা বাড়াচ্ছিল।
পা বাড়াতে বাড়াতে এখন অনেকটা পথ হারিয়ে গেছে। ফিরে যাওয়াটা এখন ভীষণ কষ্টের, প্রায় অসম্ভব। দীর্ঘশ্বাস ফেলে তিস্তানে গাল আলতো করে শুয়ে দেখল অটবি। ঠান্ডা হয়ে আছে আঙুলের ছোঁয়াটা, গালের সবটুকু জায়গায় ঘোরালো। লোকটার অতীত সম্পর্কে সে অত শত জানে না, যেটুকু জানে সেটুকু বিশ্বাস করতে খুব অবাক লাগে। এই জানার মাঝেও অনেক কিছু লুকানো আছে, আড়ালে আছে। তিস্তান জ্বরের ঘরে সেসব কথা মুখে আনেনি। অটবির চোখে ভাসে সেই দিনের বৃষ্টির রাত, তিস্তানের অবস্পনা, একদম নিষ্পাপ শিশুটি হয়ে যাওয়া। তিস্তান যেন তখন অন্য মানুষ, কৃত্রিমতার ছিটে ফোটাও নেই। উচ্ছ্বাস এক ব্যক্তি হয়ে এক মনে চেয়ে আছে অটবির মুখ পানে। মাদকতা নিয়ে বলেছিল, তোমাকে আমার বুকে গুজে রাখতে ইচ্ছে হয় অটবি, বুকে আসবে। অটবি তখন কিচ্ছু বলতে পারেনি, চুপ করেছিল। এই চুপ করে থাকার সময়টাই তিস্তান কত কিছু যে বলেছিল, ওকে নিয়ে, ওর মাকে নিয়ে, ওর বাবাকে নিয়ে। এই যে এই সুন্দর ছেলেটা আগে প্রচণ্ড রকম খারাপ ছিল, পুরো দিন রাত নেশায় বোধ হয়ে থাকা, কিন্তু আজ একমাত্র কাজ, ঠিকঠাকভাবে খেত না, ঘুমাতো না, পড়ালেখা প্রায় ছেড়ে দিয়েছিল। ড্রাগসের নেশা অন্ধ হয়ে গিয়েছিল তিস্তান। তিস্তানের বাবা তাই ছেলের এই অবস্থা দেখতে পারছিল না। তার এই স্বাদের ছেলে, সুস্থ ছেলে, এমন কি হয়ে গেল কিভাবে? ছেলেকে নিয়ে প্রতিনিয়ত তিস্তানের বাবা মায়ের মাঝে ঝগড়া হতো। দুইজনে দোষারোপ করছে, আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে তুমি ভুল। ঝগড়ার এক পর্যায়ে ভালোবাসার জন্য কোথায় লুকিয়ে গেল, দূরত্ব বাড়ল, অভিমান বাড়ল। তিস্তানের বাবা আলাদা রুমে শুতে রাখলেন। কিন্তু কখনো তিস্তান তার মতো নির্বিকার চোখের সামনে বাবা মায়ের ঝগড়াটাও যেন তার বিবেক নাড়াতে পারছিল না। তিস্তানের মা ডাইনা আলবার্ট, বিয়ের পর হলো ডালিয়া হুসাইন। ভীষণ দুর্বল, প্রিয়জন প্রীতি মানুষ, সম্পর্কের তিক্ততা জটিলতা মেনে নিতে পারেননি। এক মধ্যরাত্রি ঝগড়ার মাঝখানে হাতে রক কেটে ফেলেছিলেন। ভালোবাসায় যেন তখনই টান অনুভব হলো। তিস্তানের বাবার সমৃদ্ধ ফিরল, স্ত্রীকে নিয়ে ছোট হাসপাতালে। কিন্তু তারপর পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। কার অ্যাক্সিডেন্টে আহত নিহত হলেন তিস্তানের বাবা মা। তিস্তান যখন এ খবর শুনছে, তার রাত পেরিয়ে সকাল। নেশায় বোধ হয়ে পড়েছিল বিছানার এক পাশ। তনয়া 8 মাসের ভরা পেট নিয়ে ব্যস্ত হয়ে ভাইকে ডাকছিল। তিস্তান উঠছিল না। তার চোখ চেয়ে তখন কি ঘুম, এত ঘুম পাচ্ছিল কেন? রাত বেশি নেশা করে ফেলেছিল বলে